14টি ট্রাক 3টি কাভার্ড ভ্যান নিয়ে পাটুরিয়ায় ডুবে গেছে 50 বছরের পুরনো ফেরি শাহ আমানত। উদ্ধারে জাহাজ হামজা যাচ্ছে প্রত্যয়। খবর পাওয়া যায়নি হতাহত। সিরাজগঞ্জ ও রাজশাহীতে সংঘর্ষ। নির্বাচন সামনে রেখে বিশৃঙ্খলা বলছে আওয়ামী লীগ। মাঠ খালি করতেই দোষ চাপানো হচ্ছে দাবি বিএনপির। দেশের সম্মান রক্ষার্থে সচেতন থাকতে হবে প্রতিটি সেনা সদস্যকে। 10টি ইউনিটকে পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী। বললেন বাহিনীকে যুগোপযোগী করছে সরকার। 14 নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, জানালেন শিক্ষামন্ত্রী। 1 মাসের মধ্যে ফল ঘোষণা। 8 নভেম্বর থেকে 30 নভেম্বর বন্ধ কোচিং। বাংলার সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন আহসান। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে 14টি ট্রাক ও 3টি কাভার্ড ভ্যান নিয়ে ডুবে গেছে ফেরি শাহ আমানত। পাটুরিয়ায় 5 নম্বর ফেরি ঘাটে সকাল 9:30টার দিকে একপাশে কাত হয়ে ডুবে যায় ফেরিটি। তবে এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। যোগ দেয় BIWTA এর উদ্ধারকারী জাহাজ হামজা। যোগ দিতে মুন্সিগঞ্জ থেকে যাচ্ছে প্রত্যয়। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ইঞ্জিনের ত্রুটির কারণে পানি ঢুকতে থাকায় এভাবেই তড়িঘড়ি করে মানিকগঞ্জের পাটুরিয়ায় 5 নম্বর ঘাটে লাগানোর চেষ্টা করা হয় ফেরি শাহ আমানত। তাড়াহুড়োর কারণে সজোরে পন্টুনের সঙ্গে ধাক্কা খায়। কোনো মতে দ্রুত 2-3টি যানবাহন নামলেও শেষ রক্ষা হয়নি। চোখের নিমেষে ডুবে যায় রোরো ফেরিটি। ফায়ার সার্ভিস জানায় বুধবার সকাল 9টার দিকে দৌলদিয়া ঘাট থেকে বেশ কয়েকটি কাভার্ড ভ্যান, কয়েকটি ছোট গাড়ি ও মোটরসাইকেল সহ 19টি যানবাহন নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে ফেরিটি। ঘাটের খুব কাছাকাছি এলে চালক বুঝতে পারেন ইঞ্জিনের ত্রুটির কারণে ফেরিতে পানি ঢুকতে শুরু করেছে। এ সময় 5 নম্বর ঘাটে লাগানোর চেষ্টা করলে 2টি গাড়ি দ্রুত নেমে যায়। এ সময় জীবন বাঁচাতে দ্রুত ফেরি থেকে লাফিয়ে নামেন অনেক যাত্রী। তবে এর পরপরই কাত হয়ে ফেরির প্রায় অর্ধেক অংশ ডুবে যায়। সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরপর 2টা গাড়ি সম্ভবত পার হয়েছে। পরপর আমার সামনে একটা মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলটা দেখলাম যে অলরেডি ট্র্যাকের নিচে চলে গেছে। আমার হাজবেন্ড ছিলেন, উনি অনেক কষ্ট করে অনেক রিস্কের ভেতরে সাঁতরিয়ে এপার উঠে তারপরে অন্যের মোবাইল দিয়ে আমার ছেলেকে ফোন দিয়েছে যে আমি বেঁচে গিয়েছি জানেন। এখানে মোট 17টি ট্রাক ছিল আর বেশ কিছু যাত্রী ছিল। তো যখন কিনা ট্রাক ফেরিটি একটু কাত হয়ে গিয়েছিল তখন অধিকাংশ যাত্রী নেমে গেছে। পুরো এলাকায় ভিড় জমায় উৎসুক জনতা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও BIWTA এর উদ্ধারকারী জাহাজ হামজা। এদিকে শাহ আমানত ফেরিটি 2000 টনের হওয়ায় উদ্ধারকারী জাহাজ হামজার পক্ষে উদ্ধার করা সম্ভব নয়। এজন্য মুন্সিগঞ্জ থেকে BIWTA এর আরেকটি জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে রওনা হয়েছে। এখানে যে কয়টি ট্রাক আছে এগুলো হামজা এবং আমাদের সহযোগিতায় এই প্রত্যেকটাকে আমরা তোলার চেষ্টা করব উপরে এবং শেষ পর্যন্ত দেখব এখানে কোনো ধরনের লাইভ ভিকটিম বা ডেড ভিকটিম আছে কিনা। এইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের উদ্ধার কাজ চলবে। এই ঘটনায় হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, 4 সদস্য বিশিষ্ট। এরা 5 দিনের মধ্যে প্রতিবেদন দিবে। প্রায় 50 থেকে 60 বছর ধরে এই রুটে চলাচল করছে শাহ আমানত ফেরিটি। সময় সংবাদ, মানিকগঞ্জ। এই মুহূর্তে ঘাট এলাকায় আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, আসলে 9.5 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। এটা ফেরির শাহ আমানতে কিন্তু ডুবে গিয়েছে তার 5 নম্বর ঘাট এলাকায় পাটুরিয়া ঘাটের। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু এই হামজার পক্ষে এই যে ফেরিটা কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়নি। তো এখনো কিন্তু এটা ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে, কোস্ট গার্ডের যারা কর্মী রয়েছে, তারা কিন্তু উদ্ধার কাজ চলমান রয়েছে। আমি যদি বলি যে সংখ্যাটা এই মুহূর্তে পর্যন্ত আসলে 4টি ট্রাক এবং একটি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস এবং কোস্ট গার্ড এবং এখানকার যারা ডুবুরি দল রয়েছে। আর সেক্ষেত্রে যে প্রত্যয় আসার কথা রয়েছে তা কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। আর যেহেতু এই যে ফেরিটি শাহ আমানত শাহ এই ফেরিটি কিন্তু যে ওজন রয়েছে, এই যে হামজার
সক্ষমতা রয়েছে 2000 মেট্রিক টন, সেক্ষেত্রে তার কিন্তু কয়েক দ্বিগুণ এটা ওজন হওয়াতে এটা কিন্তু কিছুই করতে পারছে না, অর্থাৎ অক্ষম অবস্থায় রয়েছে। আমি যদি বলি সেই অক্ষমকে সক্ষম করার জন্য প্রত্যয়কে আনা হচ্ছে, বিআইডব্লিউটি এর পক্ষ থেকে আমাদের বলা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে সেটাও যে কখন নাগাদ এসে পৌঁছাবে সেটাও কিন্তু অজানা। আমি কথা বলেছিলাম এখানকার বিআইডব্লিউটিসিটিএ যারা ব্যবস্থাপনা রয়েছে তাদের সাথে, তারা কিন্তু সঠিকভাবে বলতে পারছে না এই যে দীর্ঘদিনের পুরানো ফেরি এবং তার সাথে কিন্তু সংযুক্ত হয়েছে যে ফিটনেসবিহীন, অর্থাৎ লক্কর ঝক্কর এই ফেরি দিয়ে কিন্তু এই কাজগুলো চালানো হচ্ছে, যার কারণে কিন্তু এটা বারবার কিন্তু এই রকম দুর্ঘটনা ঘটছে। যদিও এই দুর্ঘটনাটা আসলে 30 বছরের মধ্যে সর্বোচ্চ দুর্ঘটনায় পরিণত হয়েছে, কিন্তু এটা চালক কিন্তু বুঝতে পেরেছিলেন, বুঝতে পারার জন্যই কিন্তু তাড়াহুড়া করে যখন লঙ্ঘন করতে গিয়েছে দুর্ঘটনার মাত্রাটা আরো বেড়ে গিয়েছে। ভাগ্যবশত এখানে যাত্রীর সংখ্যা কম ছিল এবং এখনো কিন্তু যদি বলি এই মুহূর্তে কিন্তু পথটা 5টি আসলে বেশি রয়েছে কাভার্ড ভ্যান, তাদেরও কিন্তু কি অবস্থা তাও কিন্তু অজানা। পাটুরিয়া দৌলতদিয়া নোটে মোট 18টি ফেরি চলাচল করছে, কিন্তু সংশ্লিষ্টরা না বললেও অধিকাংশটা কিন্তু ফিটনেসবিহীন রয়েছে, যার জন্য এবং কি আধুনিকীকরণের জন্য যে 1300 কোটি টাকা দেওয়া হয়েছে তাও কিন্তু কোনো কাজে আসেনি এবং কাজ শুরু হয়নি। একটেকের ওই টাকাগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু এইরকম দুর্ঘটনা থেকে হাত থেকে রক্ষা পাবো। তারপরে আরেকটা শব্দ বলি যে জেলা পরিষদের পক্ষ থেকে 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে, অনেক কমিটি আমরা দেখেছি তা কিন্তু আলোর মুখ দেখে না। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে 5 নম্বর ঘাট থেকে সন্ধ্যাবেলার সর্বশেষ খবর। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরি দুর্ঘটনার সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। পদ্মা নদী সহ দেশের বিভিন্ন নৌপথে চলাচলকারী 53টি ফেরির মধ্যে বেশিরভাগেরই নেই ফিটনেস। 50 থেকে 60 বছরের পুরনো ফেরিগুলো মেয়াদও এরই মধ্যে শেষ হয়েছে, তবে জোড়াতালি দিয়ে ঝুঁকি নিয়ে চলছে এগুলো। রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলার ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। ব্যস্ততম এই নৌরুট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন পদ্মা নদী পার হয়। এই নৌরুটে মোট ফেরি সংখ্যা 18টি হলেও চলাচল উপযোগী 15 থেকে 16টি। বাকি যে ফেরি আছে তা বেশিরভাগই বিকল অবস্থায় পাটুরিয়া ঘাটের ডকইয়ার্ডে মেরামতের জন্য পড়ে থাকে। এছাড়াও সচল ফেরির বেশিরভাগই পুরনো ও মেয়াদ উত্তীর্ণ। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, দৌলতিয়া পাটুরিয়া সহ দেশের বেশিরভাগ নৌরুটে ফেরির বয়স অনেক, নেই ফিটনেস। তারপরেও সেবা কার্যক্রম ঠিক রাখার জন্য জরাজীর্ণ এই ফেরি দিয়েই পারাপার হচ্ছে যানবাহন। আমাদের যে ফেরিগুলো চলে আপনি ঠিকই বলেছেন, মানে কয়েকটা ফেরি খুবই পুরাতন, তবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই ফেরির অবস্থা দেখে আমাদের একটা প্রকল্প নিয়েছেন 35 জলযানে। আমরা ওসিডি আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা 12টা ফেরি পেয়ে যাব। পুরাতন ফেরিগুলো আমরা ইঞ্জিন ওভারহোলিং করি আর রিবিল্ডিং করে আমরা আমাদের ডকেট রয়েছে। ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ ফেরিগুলো বন্ধ করে নতুন ফেরি সংযোজনের দাবি যাত্রীদের। ফেরিগুলো কাছে ঝালাই ঝুলাই করে সব ঝালাই আছে, কাজ করানো ফেরি এগুলো পল্টন ভালো না, তারপরে লেগেছে ফেরির লেগেছে ইঞ্জিন ভালো না। এই ফেরিগুলার কোনো মেরামত না করার কারণে আজকে এই দুর্ঘটনা ঘটছে। এগুলো আসলে সব নষ্ট, ভাঙাচোরা। সম্পূর্ণ ফেরিগুলো বদলায় নতুন নতুন ফেরি দিলে পারে মানুষজন যাতায়াত করা পারবো এবং নিরাপদে চলতে পারবো। বিআইডব্লিউটিসির তথ্য মতে চলাচলকারী ফেরিগুলোর বেশিরভাগ নির্মিত হয়েছে 1925, 1938, 1947, 1983 ও 1986 সালে। সময় সংবাদ, মানিকগঞ্জ। যারা বাংলাদেশ চায় না, আসন্ন নির্বাচন সামনে রেখে তারাই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভায় একথা বলেন তিনি। যারা সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলেও জানান তিনি। যারা বাংলাদেশ চায়নি একাত্তরে, সেই সাম্প্রদায়িক অপশক্তি আজকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ হয়ে এরা আজকে দেশে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি পায় তারা করছে। তারা আবারও ককটেল আর পেট্রোল বোমার ব্যবহার নিয়ে ভাবছে
ছক কাটছে, নীল নকশা করছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করা। নির্বাচনের মাঠ খালি করতেই সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব। আগামী নির্বাচন নিয়ে দলটি ভাবছে না জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে যাবেন না তারা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। 2018-তে দেখেছেন আপনারা যে নির্বাচনের 7-8-10 দিন আগে থেকে বিএনপির সকল নেতাগুলোকে গ্রেফতার করে মাঠ একদম খালি করে ফেলা হলো এবং আগের দিন রাতে ভোট করে নিয়ে যাওয়া হলো। এবার তার আগে থেকে এই যে মামলাগুলো দিচ্ছে, বিশেষ করে যাদের বিরুদ্ধে আমাদের মামলা আছে, আমাদের মামলাগুলো তারা শেষ করে ফেলতে, তারা তালিকা তৈরি করেছে সরকারের। এবার আমরা নির্বাচন নিয়ে চিন্তাই করছি না। আমরা এই সরকারের পতন, এই সরকার যেতে হবে এবং যাওয়ার পরে পদত্যাগ করে চলে যাওয়ার পরে একটা নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন হতে হবে। দ্যাটস অল, ফাইনাল। বাংলার সময় আরও থাকছে, লাগামই টানা যাচ্ছে না ভোজ্য তেলের বাজারে। 1.5 বছরে পাইকারিতে বেড়েছে কেজিতে 7 টাকার ওপর। বুকিং রেট বাড়ায় কারণ বলছেন ব্যবসায়ীরা। থ্রেড পাইপে ব্যবহার করুন আরএফএল থ্রেড ফিটিংস আর পান জংমুক্ত স্বচ্ছ পানি আরএফএল থ্রেড ফিটিংস। যুগোপযোগী যুদ্ধ সরঞ্জাম সংযোজনের মাধ্যমে গেল 13 বছরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী যথেষ্ট শক্তিশালী ও অগ্রসর হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, সার্বভৌমত্ব রক্ষা সহ জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে। সকালে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের হালিশহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের সেনাবাহিনীর 10টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। স্বাধীনতা, সার্বভৌমত্ব এসবের নিখুঁত পরিচালনায় তাই যোগ্য করে গড়ে তোলা হচ্ছে বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটগুলোকেও। বুধবার সকালে এমন 10টি ইউনিটকে জাতীয় পতাকা দেওয়ার অনুষ্ঠান হলো চট্টগ্রাম আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে এতে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের পক্ষে সামরিক রীতিতে সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ 10টি ইউনিটকে জাতীয় পতাকা বা ন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং মুজিব রেজিমেন্ট ও রওশনারা রেজিমেন্টকে সম্মানসূচক নতুন পতাকা তুলে দেন। আদর্শ নিয়েই এগিয়ে যাবে। প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা বলেন, 3 বাহিনীর আধুনিকায়নে সবকিছুই করেছে আওয়ামী লীগ সরকার। জানান, এবছরই আরও কিছু যুদ্ধ সরঞ্জাম যোগ হবে বাহিনীতে। জাতীয় নিরাপত্তা ও কৌশলগত প্রয়োজনে দেশব্যাপী সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণাধীন নিজস্ব টেলিযোগাযোগ সঞ্চালন নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী গত 13 বছরে এখন যথেষ্ট শক্তিশালী এবং অগ্রসর হয়েছে। আবহমান কাল থেকে যুদ্ধের ময়দানে জাতীয় পতাকা মর্যাদার একটা প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই পতাকার মর্যাদা সমুন্নত রাখার দায়িত্ব আপনাদের। তিনি জানান, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে মানবতার সেবায় সুনাম অর্জন করছে বাংলাদেশের 3 বাহিনী। সেনাবাহিনীর সার্বিক অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 6টি মিডিয়াম রেঞ্জের ইউএভি এবং 1 ব্যাটারি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্রয় করারও উদ্যোগ গ্রহণ করেছি এবং আরও 2 ব্যাটারি রাডার কন্ট্রোল গান এবছরই এয়ার ডিফেন্স শাখায় সংযুক্ত করার আশা রয়েছে। ফোর্সেস গোল 2030 অনুযায়ী ভবিষ্যতে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী পরিচালিত হবে বলেও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা সহ জাতীয় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারের সদা প্রস্তুত থাকবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এবার রেকর্ড সংখ্যক ইউনিটকে দক্ষতা, মর্যাদা এবং সুনামের রাষ্ট্রীয় স্বীকৃতির অংশ হিসেবে জাতীয় পতাকা দেওয়া হয়েছে। এই উপলক্ষে বর্ণিল কুচকাওয়াজের আয়োজন করা হয়। শাখা চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অনেকটা নাচের মুদ্রা তুলে ড্রাম বাজাতে বাজাতে এগিয়ে আসছেন সেনাবাহিনীর বাদক দলের সদস্যরা। এরপর নাচের মুদ্রার পরিবর্তন এনে ড্রামগুলোকে সাজিয়ে রাখা হয় প্যারেড গ্রাউন্ডে। ড্রাম রেখে বাদক দলের সদস্যরা চলে যাওয়ার পর কুচকাওয়াজের মাধ্যমে সেখানে এনে রাখা হয় কালো বেগে মোড়ানো 10টি জাতীয় পতাকা। সেনাবাহিনীতে ইউনিটগুলোর জাতীয় পতাকা দেওয়ার ক্ষেত্রে এই ঐতিহ্য অনেক দিনের। পরবর্তীতে ভিডিও কনফারেন্সে ঢাকার গণভবন থেকে যুক্ত থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন
আহমেদ ইউনিটগুলির প্রধানদের হাতে জাতীয় পতাকা তুলে দেন। বাংলাদেশ সেনাবাহিনীর একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা অনেক বাড়িয়ে দিয়েছে। এর জন্য আমরা সকলে আপনার প্রতি কৃতজ্ঞ। মহান স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেম, নিষ্ঠা এবং সততার সাথে অর্পিত যে কোনো দায়িত্ব পালনে বদ্ধপরিকর থাকবে। জাতীয় পতাকা যেমন যে কোনো স্বাধীন দেশের সার্বভৌমত্বের প্রতীক, তেমনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট এবং প্রতিষ্ঠান পেশাগত সাফল্য অর্জনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেওয়া হয় ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জাতীয় পতাকা। এরই অংশ হিসেবে এবার চট্টগ্রামের আর্টিলারি সেন্টারে 4, 12, 20 ফিল্ড ও 5 এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি, 5 ও 7 আর্মি ব্যাটালিয়ন, 1 ও 2 সিগন্যাল ব্যাটালিয়ন, আর্মি এভিয়েশন গ্রুপ এবং এনওসি একাডেমিকে জাতীয় পতাকা দেওয়া হয়েছে। এছাড়া মুজিব রেজিমেন্ট আর্টিলারি এবং রওশনারা রেজিমেন্ট আর্টিলারিকে দেওয়া হয়েছে নতুন পতাকা। দক্ষতা, মর্যাদা এবং সুনাম আর এর রাষ্ট্রীয় স্বীকৃতি হলো জাতীয় পতাকা প্রদান। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এবার রেকর্ড সংখ্যক 10টি ইউনিটকে প্রদান করা হলো জাতীয় পতাকা। চট্টগ্রামের আর্টিলারি সেন্টার থেকে কমল দে, সময় সংবাদ। নির্ধারিত সময়ের প্রায় 10 মাস পর 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্র ফাঁস রোধে নজরদারির পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পরীক্ষার আগে আগামী 8 নভেম্বর থেকে বন্ধ করে দেয়া হবে সব কোচিং সেন্টার, আর ফল প্রকাশ করা হবে 1 মাসের মধ্যে। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ফলে গত প্রায় 2 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপর্যস্ত হয়ে পড়ে দেশের শিক্ষা ব্যবস্থা। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও প্রায় 10 মাস পর আগামী 14 নভেম্বর থেকে সংক্ষিপ্ত সিলেবাসে এটি অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে 22,27,113 জন শিক্ষার্থী। এ উপলক্ষে বুধবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা শেষ হওয়ার 30 দিনের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। মোবাইল ফোন বা ইলেকট্রনিক কোনো ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীদের মধ্যকার সামাজিক দূরত্ব বজায় রাখতে এবছর বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের একই সময়ে পরীক্ষা গ্রহণ না করে ভিন্ন ভিন্ন সময়ে পরীক্ষা গ্রহণ করা হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্র ফাঁস রোধে নজরদারি চালানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এক্ষেত্রে গুজব ছড়ালে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আগামী 8 নভেম্বর থেকে বন্ধ থাকবে সকল কোচিং সেন্টার। সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী 8 নভেম্বর থেকে 25 নভেম্বর 2021 পর্যন্ত দেশের সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রশ্ন ফাঁসের গুজব, যারাই এই ধরনের কোনো গুজবের সঙ্গে জড়িত থাকে কিংবা প্রশ্ন ফাঁসের চেষ্টার সঙ্গে যদি কেউ জড়িত থাকে, তাদেরকে ধরার ব্যাপারে আমাদের সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো তীক্ষ্ণ নজরদারি এখন থেকেই শুরু করেছে এবং কেউ যদি কোনোভাবে জড়িত আছেন ধরা যায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা চলাকালীন কেউ করোনা আক্রান্ত হলে পরীক্ষার্থী চাইলে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পরীক্ষা নেয়ার ব্যবস্থার কথাও জানান শিক্ষামন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রংপুরের পীরগঞ্জে মাঝি পাড়ার সহিংসতার ঘটনায় র্যাবের হাতে গ্রেফতার ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডল কারমাইকেল কলেজের ছাত্র ছিলেন না। তারপরও ছাত্রলীগের দর্শন বিভাগ কমিটির সহসভাপতির পদ পান। কিভাবে পদ পেল, এই প্রশ্নের জবাবে ওই দিন কমিটির ওই সভাপতি দায় চাপালেন সেক্রেটারির ঘাড়ে, যার উস্কানিমূলক ফেসবুক লাইভ দেখে সেদিন হামলাকারীরা সংগঠিত হয়েছিল। তিনিও বামপন্থী সংগঠন জাসদ ছাত্রলীগের পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট রতন সরকারের। মাঝিপল্লীর সহিংসতার ঘটনায় গত 22 অক্টোবর গাজীপুরের টঙ্গী থেকে র্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর সৈকত মণ্ডল সহ দুজনকে কারমাইকেল কলেজ ছাত্রলীগের কমিটি থেকে অব্যাহতি দেয়া সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়। যদিও ওই বিজ্ঞপ্তিতে কারমাইকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুজ্জামান সিজার ও সাধারণ সম্পাদক জাবেদ আহমেদের স্বাক্ষর রয়েছে 18 অক্টোবরের।
চমক লাগানো খবর, সৈকত মণ্ডল ওই কলেজের ছাত্রই ছিল না। সে আমাদের কলেজের স্টুডেন্ট ছিল না। রংপুর সরকারি কলেজের স্টুডেন্ট এবং আমাদের কারমাইকেল স্টুডেন্ট না। সাম্প্রদায়িক হামলার মতো ঘটনায় নাম আসায় কারমাইকেল কলেজ কমিটি ভেঙে দিয়েছে মহানগর ছাত্রলীগ। তবে কলেজের ছাত্র না হয়েও কলেজ কমিটির সহসভাপতি কিভাবে হলো, এই প্রশ্নে বিলুপ্ত কমিটির সভাপতি দায় চাপালেন সাধারণ সম্পাদকের ঘাড়ে। সাধারণ সম্পাদকের সঙ্গে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করলেও সময় সংবাদের কাছে ধরাই দেননি। এটা আসলে ভালো বলতে পারবে আমার সাধারণ সম্পাদক, সে যেহেতু দায়িত্ব নিয়ে বলছে যে সে আমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমি তো সেখানে আর কোনো কিছু বলতে পারি না। সৈকত মণ্ডল মাঝিপল্লীর সহিংসতায় সরাসরি জড়িত ছিল বলে দাবি জেলা পুলিশ সুপারের। সৈকত মণ্ডল ঘটনার উস্কানিদাতা, ফেসবুকে পোস্ট দিয়েছে, যেটা অপরাধমূলক কর্মকাণ্ড, সে যেই করুক কাউকে ছাড়া হবে না। একটি মৌলবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে গত 17 অক্টোবর রাতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওই গ্রামটিতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে, যার উস্কানিমূলক ফেসবুক লাইভ দেখে সেদিন হামলাকারীরা সংগঠিত হয়েছিল। তিনিও একটি বামপন্থী ছাত্র সংগঠনের পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি বলে জানিয়েছে পুলিশ। তাকেও হন্যে হয়ে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বাংলার সময় আরও থাকছে, ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেল রাজশাহীর ফজলি আম। রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ খুলে গেল। চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় বাদী তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের নারাজি আবেদনের পরবর্তী শুনানি 3 নভেম্বর ধার্য করেছেন আদালত। বুধবার সকালে শুনানি না করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এর আগে তার নিজের করা মামলায় নারাজি আবেদনের শুনানিতে অংশ নিতে আদালতে কড়া পুলিশি পাহারায় হাজির করা হয় বাবুল আক্তারকে। স্ত্রী মিতু হত্যার পর স্বামী বাবুল আক্তার নিজে বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা করেন। সেই মামলায় দীর্ঘ তদন্তের পর বাদীর নিজেরই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা থাকার প্রমাণ পায় পিবিআই। এরপর গত 16 মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত 14 অক্টোবর নারাজির আবেদন করেন বাবুলের আইনজীবী। বুধবার নারাজি আবেদনের শুনানি না করে 3 নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন আদালত। কলা ও মানববিদ্যা অনুষদে পরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বি ইউনিটের পরীক্ষায় 42,668 পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। স্বাস্থ্যবিধি মানতে শিফটিং করে ছাত্রছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে শাটল ট্রেনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যান শিক্ষার্থীরা। বি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। এবার 1221টি আসনের বিপরীতে বি ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা 42,668 জন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন 35 জন শিক্ষার্থী। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ও আলাদা প্রশ্নপত্রে বুধবার এবং বৃহস্পতিবার বি ইউনিটের পরীক্ষা সম্পন্ন হবে। প্রথম দিন 14,223 জন করে 2 শিফটে মোট 28,446 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থীরা। যে এখন প্রতিযোগিতা খুব বেড়ে গেছে, তাই অনেক চেষ্টায় আছে। অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর ভার্সিটি খুলে দিচ্ছে, তারপর আমাদের এক্সাম নেওয়া শুরু হয়েছে। শাটল ট্রেনে করে আমরা সোজাসুজি ভার্সিটিতে চলে আসতে পারছি। গতবার চেয়ে একটু আলাদা, রিসেন্টলি থেকে একটু বেশি কোশ্চেন করা হয়েছে। অনেক ভালো লাগছে, কারণ অনেক দিন ধরে আমরা বাসায় বন্দী ছিলাম। করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে যাতে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে সেই জন্য শিফটিং করে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাইকিং করে বা বিভিন্নভাবে আমরা সবাইকে জানান দেওয়ার চেষ্টা করছি যাতে মাস্ক ছাড়া কেউ ঘোরাফেরা না করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায়। আসা যাওয়ার জন্য শাটল ট্রেন পর্যাপ্ত দেওয়া হয়েছে, বগি বাড়ানো হয়েছে, আর একটা স্পেশাল ট্রেনও দেওয়া হয়েছে। এই জন্য আসা যাওয়ার কোনো সমস্যা নেই। আমরা সব দিক দিয়ে আইন শৃঙ্খলার দিক দিয়েও সন্তুষ্ট। এবারে ভর্তি পরীক্ষায় 4টি ইউনিট ও 2টি উপ ইউনিট মিলিয়ে 1,83,863 জন পরীক্ষার্থী অংশ নেবে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সরবরাহে তেমন ঘাটতি না থাকলেও শুধু আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়ে যাওয়ায় গত 1.5 বছরে প্রতি কেজি পাম অয়েলে 74 টাকা, সুপার সয়াবিনে 68 টাকা এবং সয়াবিনে 61 টাকা দাম বেড়েছে। শ্রমিক সংকটের কারণে রফতানিকারক দেশগুলোতে উৎপাদন কম হওয়ায় বুকিং রেট লাগামহীন বলে দাবি করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
গত বছরের 1 এপ্রিল করোনা সংক্রমণের শুরুতে পাইকারি পর্যায়ে প্রতি মন সয়াবিন 3,300 টাকা, পাম অয়েল 2,400 টাকা এবং সুপার সয়াবিন 2,700 টাকা দরে বিক্রি হলো। 1.5 বছরে ভোজ্য তেলের দাম হয়েছে দ্বিগুণ। প্রকারভেদে প্রতি কেজি ভোজ্য তেলে 60 থেকে 75 টাকা পর্যন্ত বেড়েছে। ফার্ম সোয়াবিন সুপার প্রতি কেজি আজকে 1.5 বছরের মধ্যে করোনাতে এই পর্যন্ত প্রতি কেজি তেলের উপরে 60 টাকা ব্যবধান হয়ে কেজির উপর। তবে ব্যবসায়ীদের দাবি, ভোজ্য তেল উৎপাদনকারী ব্রাজিল সহ অন্যান্য দেশগুলোতে করোনার কারণে শ্রমিক সংকট ছিল মারাত্মক। এই কারণে উৎপাদন কম হয়, বুকিং রেট লাফিয়ে লাফিয়ে বেড়েছে। সে সাথে ডলারের মূল্য বৃদ্ধি তো রয়েছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে যে পাম অয়েলটা আসে এটা আপনার ছিল 500 থেকে 550 ডলার, এখন হয়ে গেছে আপনার প্রায় 18-19 মাস পরে হয়ে গেছে এটা 1200 থেকে 1250 ডলার। এবং ব্রাজিল, আর্জেন্টিনা, আমেরিকা থেকে যে ভোজ্য তেলটা আসে, সোয়াবিন তেলটা আসে, এটা ছিল আপনার আগে 600 ডলার, এখন প্রায় 1350 ডলার হয়ে গেছে। নানা অজুহাতে গত 1.5 বছর ধরে বাংলাদেশে ভোজ্য তেলের দাম লাগামহীন। সরকার একাধিকবার দর নির্ধারণ করেও দাম নিয়ন্ত্রণে আনতে পারছে না। সবশেষ চলতি বছরের 17 ফেব্রুয়ারি পাইকারি পর্যায়ে প্রতি লিটার সয়াবিন তেল 110 টাকা এবং পাম ও সুপার সয়াবিন 104 টাকা দর নির্ধারণ করেছিল। বাজার তদারকিতে শিথিলতার কারণে মধ্যস্বত্বভোগীরা দাম বাড়ানোর সুযোগ নিয়েছে বলে অভিযোগ ক্যাবের। চাহিদা অনুযায়ী কে কতটুকু আমদানি করছেন, কখন আমদানি করেছেন, কি মূল্য আমদানি করেছেন, সেটার একটা ডেটাবেস থাকা আপনার দরকার। আমদানিকারীদেরকে মনিটরিং করতে হবে এবং যারা প্রথম পর্যায়ে যারা আপনার সরবরাহকারী তাদেরকে মনিটরিং করতে হবে এবং আপনার যারা পাইকারি পর্যায়ে যারা কাজ করছেন তাদেরকে মনিটরিং করতে হবে এবং খুচরো পর্যায়ে মনিটরিং করতে হবে। বছরে বাংলাদেশে 22 থেকে 25 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যার পুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু হয়েছে সোমবার মধ্যরাত থেকে। মঙ্গলবার ভোর থেকেই বরিশালের ইলিশের মোকামগুলো আবার সরগরম হয়ে ওঠে। দীর্ঘদিন পর মাছ কেনা বেচার সুযোগ পেয়ে খুশি ব্যবসায়ীরা। তবে ক্রেতারা বলছেন ইলিশের দাম নাগালের বাইরে। আমিনুল ইসলামের তোলা ছবিতে বরিশাল থেকে বিস্তারিত জানাচ্ছেন শফিক মুন্সি। মঙ্গলবার ভোর থেকেই বিভিন্ন স্থান হতে ট্রলারে করে বরিশালের মোকামে ইলিশ নিয়ে আসে ব্যবসায়ীরা। 22 দিনের নিষেধাজ্ঞার কারণে এতদিন নীরব থাকা ইলিশের আড়তগুলো বিক্রেতাদের হাক ডাকে মুখরিত হয়ে ওঠে। তবে ইলিশের দাম খুব একটা কমেনি বলে জানিয়েছেন ক্রেতারা। অবরোধের পর আমরা আশা করেছিলাম যে মাছের দাম একটু কমবে, কিন্তু মাছের দাম ব্যাপক চড়া, এখনো অতিরিক্ত দামের জন্য কিনতে পারতেছি না। এদিকে ব্যবসায়ীরা বলছেন ডিম ছাড়ার পর ইলিশ নদী থেকে সাগরে চলে গেছে। সাগরে শিকার শেষে জেলেরা ফেরার পর ইলিশের দাম আরো কমবে। যদি আরো মনে করেন 15টা দিন পরে দিত তো অভিযানটা আমাদের এই মৎস্য ব্যবসায়ীদের জন্য সবচেয়ে ভালো হয়। নদীর মাছ সব সাগরে চলে গেছে, সাগরের দিকে মাছ জেলেরা ট্রলার নিয়ে ফেললেই বাংলাদেশের মোকামে ইলিশ মাছের দাম কমে যাবে ইনশাল্লাহ। বর্তমানে 1.5 কেজি ওজনের ইলিশ 1300 থেকে 1500 টাকা, 1 কেজি ওজনের ইলিশ 1100 থেকে 1200 টাকা এবং 600 থেকে 700 গ্রাম ওজনের ইলিশ 800 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। শফিক মুন্সি, সময় সংবাদ, বরিশাল। মুন্সিগঞ্জে জমে উঠেছে আগাম জাতের শীতকালীন সবজির বেচাকেনা। চাষিরা মাঠ থেকে সরাসরি হরেক রকম তাজা সবজি নিয়ে আসেন হাটে। সরবরাহ ভালো থাকায় দামও সহনীয়, তাই ক্রেতাদের কাছে এখানকার সবজির বেশ কদর। আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। শীতের আগাম সবজিতে সয়লাভ মুন্সিগঞ্জের ধলাগাঁও এই সবজির হাট। কপি, মূলা, লাল শাক, লাউ ও ডাঁটা সহ হরেক রকম সবজির পসরা। ভোরের আলো ফুটতেই হেমন্তের শিশির ভেজা মেঠো পথ পেরিয়ে উৎপাদিত সবজি নিয়ে আসেন চাষিরা। আর তাজা সব সবজি কিনতে হুমড়ি খেয়ে পড়েন পাইকাররা। কপি অনেক হয়েছে, ভালো দাম পাইতেছি। সবজিটা ভালো, নারায়ণগঞ্জতে, ঢাকার শহরতে অনেক পাইকার এই জায়গাতে আসে। মুন্সিগঞ্জের শীতের আগাম সবজির কদর রাজধানী সহ নানা অঞ্চলে। এখানকার সবজি রপ্তানি হয় বিদেশেও। সবজিটা সবচেয়ে উন্নত মানের ভেজাল মুক্ত কীটনাশক মুক্ত, এই জন্য এই সবজিটা এখান থেকে বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে, দেশের বাইরে যায়। কোয়ালিটি যদি পণ্য থাকে অবশ্যই তারা কিনবে। আমার মনে হয় যে মুন্সিগঞ্জের পণ্য কোয়ালিটি আছে বলেই মানুষ এটা কিনতেছে। জেলায় এবার 4000 হেক্টরেরও বেশি জমিতে এখন পুরো দমে চলছে শীতের আগাম সবজির আবাদ। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বাংলার সময়। বাংলাদেশ সেনাবাহিনীকে 15টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া উপহার দিয়েছে ভারত। দুপুরে বেনাপোল সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে ভারতীয় সেনাবাহিনী।
এ সময় ভারতীয় সেনাবাহিনীকে মিষ্টি উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে দুই দেশের সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে ঘোড়াগুলো ট্রাক যোগে সাভার সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। এর আগেও বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ও কুকুর উপহার দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। চট্টগ্রামে জেলা জজ আদালত ভবনের নিচতলায় স্থাপন হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মিউরাল। বিকেলে এই মিউরালের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর অকুতোভয় নেতৃত্ব, আকাশসম ব্যক্তিত্ব এবং দক্ষতা এক সূত্রে গেঁথে স্বাধীনতা ছিনিয়ে আনতে এ জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন। মহান এই বীরের আদর্শ চর্চার পাশাপাশি দেশপ্রেমের চেতনাকে ধারণ করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি। মুরালটি নির্মাণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক কাজল দেবনাথ। হবিগঞ্জে 3 দিনব্যাপী হাওর সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সকালে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই কর্মশালা শুরু হয়। স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী উপস্থিত ছিলেন। আগামী 28 অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মশালা। রাজশাহী অঞ্চলের মহারাজ ফজলি আম ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে। এই আম বেশ বড়, লম্বা ও চ্যাপ্টা আকারের হয়ে থাকে। জিআই পণ্য হিসেবে স্বীকৃত পাওয়ার মধ্য দিয়ে রাজশাহীর ফজলি আম এখন দেশের সম্পদ। এই অবস্থায় আন্তর্জাতিক বাজারে সুস্বাদু এই আম রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহীর 9টি উপজেলায় মহারাজ ও সুরমা ফজলির বাগান রয়েছে। এর মধ্যে বাঘা উপজেলার মহারাজ ফজলি আম খুবই পরিচিত। প্রায় 200 বছর আগে কলকাতার বাজারে এই আম বাঘা ফজলি হিসেবে বেশ পরিচিত ছিল। সম্প্রতি ফল গবেষণা কেন্দ্রের আবেদনের প্রেক্ষিতে ফজলি আমের ভৌগোলিক নিদর্শক নাম রাজশাহীর ফজলি আম হিসেবে স্বীকৃতি পেল। গত 6 অক্টোবর শিল্প মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব প্যাটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক তাদের দ্য জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশনের 10 নম্বর জার্নালে এটি প্রকাশিত হয়েছে। ফলে সুস্বাদু এই আম জিআই পণ্য হিসেবে পরিচিতি পেল বিশ্বে। জিআই পণ্য পাওয়ার জন্য তাদের ফর্মটা পূরণ করে যে সমস্ত তথ্য উপাত্ত চাই সবগুলোই আমরা দিয়েছি। চেম্বার অব কমার্সের দায়িত্বশীলরা বলছেন, ব্র্যান্ডিংয়ের কারণে এখন আন্তর্জাতিক বাজারে ফজলি আমের চাহিদা বাড়বে। জিআই স্বীকৃতি থাকলে তো সেই প্রোডাক্ট আমরা বিদেশে রপ্তানি হওয়ার জন্য অনেকটা সুবিধা পেয়ে যাচ্ছি, আমরা বাড়তি সুবিধা পাচ্ছি। তো সেই হিসাবে আমাদের বৈদেশিক মুদ্রাও আয় হবে অনেক। এতে আগামীতে ফজলি আমের বাগানের পরিধি বাড়ার পাশাপাশি আমের ন্যায্য মূল্য পাবেন বাগান মালিকরা, এমনটাই মনে করেন ফল গবেষণার সাথে সংশ্লিষ্টরা। এটি আরও এর এরিয়া দিন দিন বাড়বে এবং কৃষক ভাইরা শেষ পর্যন্ত উপকার পাবেন এবং দাম পাবেন। 2017 সালের 9 মার্চ রাজশাহী ফল গবেষণা কেন্দ্র মহারাজ ফজলি আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য আবেদন করে, আর 2021 সালের 6 অক্টোবর তা গৃহীত হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 14টি ট্রাক, 3টি কাভার্ড ভ্যান নিয়ে পাটুরিয়ায় ডুবে গেছে 50 বছরের পুরানো ফেরি শাহ আমানত। উদ্ধারে জাহাজ হামজা যাচ্ছে প্রত্যয়। খবর পাওয়া যায়নি হতাহতের। সংঘর্ষ, নির্বাচন সামনে রেখে বিশৃঙ্খলা বলছে আওয়ামী লীগ। মাঠ খালি করতেই দোষ চাপানো হচ্ছে, দাবি বিএনপির। এবং দেশের সম্মান রক্ষার্থে সচেতন থাকতে হবে প্রতিটি সেনা সদস্যকে। 10টি ইউনিটকে পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী, বললেন বাহিনীকে যুগোপযোগী করছে সরকার। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।